মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার আবার কার প্রতি ভালোবাসা থাকবে এখানে? ভালোবাসার প্রতি ভালোবাসা। দেখো বুদ্ধি, এসব কঠিন কঠিন কথা আমি অত বুঝি না। তুমি শুধু আমাকে এই কথাটা বলো যে ওই তোমার গোমরামুখ বর মানে ওনার কান্না কি করে থামাই আমি? এভাবে বলিস না রাধা। আসলে আদি আমাকে আজও ভালোবেসে আজও কষ্ট পায়, আর আমিও তো তাই বল। আজও আদিকে অতটাই ভালোবাসি আর অতটাই কষ্ট পাই। বাবা, ভালোবাসায় বুঝি এত কষ্ট? তুমিও কষ্ট পাও আর উনিও কষ্ট পান? না না বাবা, আমি কাউকে কোনোদিন ভালোবাসবো না। দাদা, আমি চাই। এই না না বুদ্ধি, যেও না। আসলে কি বলতো, আমার না ওই গোমরামুখ বরের মানে তোমার বরের সাথে একা থাকতে একদম ভালো লাগে না। তুমি থাকো আমার সাথে, এখানে থাকো। তোর বোকা, একজন স্ত্রী তার বরের অন্য কারোর সাথে ফুলসজ্জা দেখতে পারে কখন? আমি হয়তো মানুষ নই, কিন্তু কষ্ট হয়তো বল। আর কষ্ট দিস না আমায় প্লিজ। এখানে কিসের কষ্ট আছে? কষ্ট হবে রাধা। একদিন এই ঘরটা আমার ছিল, একদিন এই খাটে আমি বসেছিলাম ওর সাথে, আর আমার আদি আমার দিকে তাকিয়ে হাসছি। মুখে পাথর রেখে একটা কথা বলছি রাধা, আজকের রাত আর ফেরত আসবে না, কোনো দিনও না। মনে রাখিস। আমি চাই দাদা, আমি চাই। তোর বোকা, একজন স্ত্রী তার বরের অন্য কারোর সাথে ফুলসজ্জা দেখতে পারে কখন? আজকের রাত আর ফেরত আসবে না, কোনো দিনও না। আমার এভাবে সবকিছু বদলে যাচ্ছে কেন? আমি কি নিজেই বদলে যাচ্ছি? কেন এরকমটা হচ্ছে আমার সাথে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হলো, চলে এলেন যে? বেশ তো বেরিয়ে গেছিলেন, আবার ফিরে এলেন কেন? ও বুঝেছি, আমাকে ভয় পেয়ে আবার ফিরে এলেন, তাই তো? এক্সকিউজ মি, আমি তোমায় ভয় পাবো? একদম এই সমস্ত ধারণা মাথায় রেখো না, মাথা থেকে বাদ দিয়ে দাও। মোটেই তোমাকে ভয় পায় না। এখন যাই হোক, ভালো কথা। আমি কিন্তু যা কথা ছিল তাই হবে। আমি খাটে এখন ঘুমোবো, আর আমি কিন্তু আমার খাটে অন্য কাউকে অ্যালাউ করি না। সেটা যেন মাথায়। আমি কোথায় শোবো তাহলে? যেখানে ইচ্ছে শোক। যেখানে পারো শো মানে? এখানে তো কোনো খাট নেই আলাদা করে, আর তাছাড়া সোফাও তো নেই এখানে যে আমি। দেখুন, আমি মফস্বলে বড় হয়েছি, বাড়িতে অভাব ছিল, কিন্তু বাবা আমাকে খুব যত্নে বড় করেছে। আমি কখনো মেঝেতে শুইনি। আপনি সত্যি খুবই খারাপ মানুষ, আর আপনার মনটা না একেবারে শিল নড়া দিত। কি বললাম একটু আগে? এটা আমার ঘর, আমি ঠিক করব আমি কোথায় ঘুমোবো না ঘুমোবো। সোফা নেই তো কি হয়েছে, আমার ঘর, আমি চাই না সোফা। ও বাবা, চেয়ারে বসেই সারা রাত কাটাবো। এত কষ্ট করে সারা রাত এখানে বসে থাকবো, ঘুম তো তার থেকে ভালো আমি বাইরে চলে। আমি
থেকে ভালো বাইরে থাকবো, বাইরে চলে যাচ্ছে। আমি চেয়ারে বসে সারা রাত কাটাতে পারবো না, চললাম আমি। হ্যাঁ যাও। না 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 না, আমি যদি এখন বাইরে চলে যাই তাহলে ওই মেঘা দিদির শাকচুন্নি ও জিতে যাবে। আমি ওকে কখনোই জিততে দিতে পারবো না। তার থেকে বরং এখানেই বসি, অন্তত ও তো জিততে পারবে না, সেটাই ভালো হবে। আমি কিছুতেই ঘুমোতে দেবেন, কনস্ট্যান্ট বকে যাচ্ছে। বললাম আমার ঘুম পাচ্ছে, বকর 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 বকর। একদম চুপ করো, ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। আরে ওরা তো আবার ঝগড়া করছে। তাই তো শুনছি। কি করবি এবার জামাইবাবু? কি করবো বলতো, কি করা যায়? কি কি হয়েছে মা? আমার খুব ভয় করছে বাবা। ও আমার সোনা মা, তুমি এসো, ভেতরে এসো, ভেতরে এসো। কেন ভয় করছো মা? আমার ঘরে একা থাকতে খুব ভয় করছে। ও আমি আজ তোমার কাছেই শোবো। এই পুপু, সত্যি আজকে আমার কাছে শোবি? এত বছরে তো কোনোদিন ইচ্ছে হলো না বাবার পাশে ঘুমোতে। আমি আজ তোমার পাশেই শোবো, রাধা তোমার সাথে। তোমাদের দুজনের সাথে আমি ঘুমোবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শুটিং না থাকলে রিল, রিল না থাকলে ব্লগ। হ্যাঁ হ্যাঁ একদম একদম। নিজের টাইমটা কোথায়? মি টাইম কই? ফ্যামিলি টাইম কোথায়? বয়ফ্রেন্ডের টাইম কোথায়? না না না, বয়ফ্রেন্ড এখনো কিন্তু মানে ওইভাবে যে একদম স্ট্যাম্প দিয়ে ওরকম হয়নি। মানে এতগুলো আছে, অনেকগুলো আছে। না 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 না, অনেক কাউর গায়ে স্ট্যাম্প পড়েনি। না না না, যেটা হচ্ছে এখন একটা প্রেম প্রেম ভাব এসেছে। আমি বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞেস করিনি, বলবো বলে। না, তুমি কিন্তু নিজেই বলেছো আমাকে যে বয়ফ্রেন্ডকে কখন টাইম দেবে, সেই জন্য বলছি। মিঠি ঝোড়া ধারাবাহিকে নায়িকার মা হিসেবে দেখি কৌস্মিতা গোস্বামী। আমি জানি তুমি একটা টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছ, বাট আজকে যখন তুমি এখানে এসছো সেই একটা ঘন্টা তোমার যাতে ভালো কাটে সেটা আমরা ডেফিনেটলি চেষ্টা করবো। ভালো তো কাটবেই দিদি, কারণ জি বাংলার সঙ্গে এবং দিদি নাম্বার ওয়ানের সঙ্গে এবং তোমার সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক। মানে আমি যখন ঠিক 2 বছর আগে এসেছিলাম তখন আমার জীবনে একটা অন্য অধ্যায়ের সূচনা ছিল, আর আজকে যখন আমি এখানে দাঁড়িয়ে আছি আজকেও একটা অন্য অধ্যায়ের সূচনা। মানে এই পর্ব জুড়ে আমি বলবো যে আমার ঠিক কোন অধ্যায়ের সূচনা, কিন্তু তার জন্য তুমি তো সবার অনুপ্রেরণা। তো আমি চাইবো আমার এই অধ্যায়ের জন্য তোমার অনুপ্রেরণা এবং তোমার শুভকামনা আমার পাথে। কতদিন হয়ে গেল মুম্বাইতে? মুম্বাইতে মোটামুটি 5 মাস। ওকে, পুরো ফ্যামিলি নিয়ে? পুরো ফ্যামিলি নিয়ে ডেফিনেটলি না, তো ওখানে আমার একটা নতুন ফ্যামিলি হয়েছে। এবার নতুন ফ্যামিলিটা হচ্ছে শ্রীতমাদি বলে একজন থাকে। সেও কি অ্যাক্টিং করে? না না না, শ্রীতমাদি ইজ এ রাইটার কাম ডিরেক্টর। ওকে। শ্রীতমাদির সাথে আমি একটা শর্ট ফিল্ম করেছিলাম হিন্দিতে, সো ওখান থেকে আমাদের পরিচয়। তখন আমি বলেছিলাম যে আমি যখন মুম্বাই শিফট করবো আমি কিন্তু তোমার সাথেই থাকবো। বাহ, মানে বোনের মতো থাকি লিটারেলি। মানে আমাদের মধ্যে ওরকম কোনো শেয়ারিং বেয়ারিং এরকম কিছু নেই। চট করে সবাই এরকম পায় না। ইউ আর লাকি। এক্স্যাক্টলি, আই এম ভেরি লাকি, টাচ উড। সো খুব শান্তিতে থাকি এই কারণে। মা বাবা অ্যাটলিস্ট, কারণ মা বাবা যা অবসেসড আমাকে নিয়ে, অ্যাটলিস্ট মা বাবা একটু শান্তিতে থাকে। প্রিয়া প্রচন্ড স্বচ্ছ, ভীষণ। ইনস্টাগ্রাম খুললেই পাওয়া যায় সেটা, শুধু একা না, দোকা পাওয়া যায়। সেও নিশ্চয়ই আছে বিজনেস হেল্প করার জন্য। সুস্মিত, এটা কি বলো? এনকারেজমেন্টের হেল্প তো লাগে, তো অবভিয়াসলি ও অনেকটা হেল্প করেছে। কিভাবে কি ডিজাইন হবে, কি কালার হবে, কিরকম কি চেয়ার কিনবো, কিরকম কি গেট আপ হবে, সব পুরো ইন্টেরিয়ারটা ওই এটা ওটার কনফিউজ, মানে এত দেখতাম গুগলে যে কনফিউজ হচ্ছে এটা নেবো এটা নেবো। আমি আর অর্ণব মিলে গত বছর মার্চ মাসে একটি প্রোডাকশন হাউস খুলেছিলাম। আমরা একসাথে পথ হাঁটবো বলে, কারণ ও বহু বছর এক্সিকিউশন করেছে, এক্সিকিউটিভ প্রডিউসার ছিল। আর আমার অনেকদিন আগে থেকেই একটা স্বপ্ন যাপন করেছি যে আমি ডিরেকশন দেব এবং নিজের ছবি বানাবো। তো তখন আমরা বললাম যে তুই তো এক্সিকিউট করিস আর আমি যদি ডিরেকশন দিই, আমরা মিলে একসাথে তাহলে প্রোডাকশন করি। ওকে নিয়ে করবো এই কারণেই ভেবেছিলাম, ও না খুব ভালো সেনাপতি, মানে রাজা আর সেনাপতি একে অপরের ভাইস ভার্সা, মুদ্রার এপিট ওপিট। না রাজা কোনোদিন সেনাপতি হতে পারবে, না সেনাপতি কোনোদিন রাজা হতে পারবে, কিন্তু একে
একে অপরের জায়গাতে ভীষণ নির্দিষ্ট। তো ও হচ্ছে ভীষণ উপযুক্ত একজন সেনাপতি, ভীষণ ভালো মাইন্ড গেম, ভীষণ ভালো স্ট্র্যাটেজিস্ট। ওর থেকে আমি অনেক কিছু শিখেছি। রাদার এই যে আমি এখন প্রোডাকশন হাউসটা চালিয়ে নিয়ে যাব, মানে আমার জীবনে যদি বাকি সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, সমস্ত কিছু, প্রোডাকশন হাউস উইল বি অন ফরএভার। আমি আগে শুধু নিজের জন্য বাঁচতাম, এখন দুজনের জন্য বাঁচবো, মানে এখন আমি আরো বেশি করে বাঁচবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি যেহেতু আন্দুলে থাকতাম, এবার কখনো আমি কলকাতাতেও শিফট করিনি, একবার বম্বে, একেবারে বম্বে চলে গেছি, বুঝতে পারছো? এবার বাবা মাকে ছাড়া প্রথমবার আমি এরকম ভাবে থাকছি, তাও একটা ওই ইন্ডিয়ার এই প্রান্ত থেকে এই প্রান্ত। সো দ্যাটস আ কোয়াইট ডিফিকাল্ট জব আমার জন্য, একটু ডিফিকাল্ট, কিন্তু কোনো না কোনো জায়গায় গিয়ে হ্যাভ টু স্যাক্রিফাইস। এখন নিজের কাজ নিজেকে করতে হচ্ছে, এখন আর মা বলে ডাকা যাচ্ছে না। সো ইয়েস, কারেক্ট। আর এখন বাড়ি এসে ওই প্যাম্পারিংটা আবার পেতে, ইটস আ ডিফারেন্ট ফিলিং, বাট আই রিয়েলি ডু মিস মা বাবা। বাট হ্যাঁ, ওখানে সবসময় তারা ভিডিও কলে আছে, ফোনে আছে। বাবা তো এরকম, বল মন খারাপ করছে আজকে রাত্রেই চলে আসবো, মানে বাবা তো ওই চাপটা হয় না। তারপর দুর্গাপুজোর সময় আমরা একসাথে, মা বাবা আমি একসাথে সিঙ্গাপুর ঘুরতে গেছিলাম। সো আমরা মোটামুটি একটা 10 দিনের একটা ট্যুর করে তারপরে ফিরেছি, আবার আমি বম্বে গেছি। 2 বছরের মধ্যে কি কি ঘটলো জীবনে? লাস্ট ইয়ার পুজোতে আমি একটা আমার নিজের প্রথম বিজনেস স্টার্ট করেছি, সেটা হচ্ছে আমার বাড়ির নিচে একটা স্যালন খুলেছি, একদম নতুন, আমার জীবনের প্রথম বিজনেস। তাহলে এখন তুই বিজনেস ওম্যান হয়ে গেছিস? একদম। অস্মিতা, আমাদের সকলের জীবনে একটা করে ফেজ থাকে, বাট আমরা কখনো চাই না কারোর লাইফে এরকম ধরনের ফেজ আসুক। এই পৃথিবীতে যতজন মানুষ আছে যাদেরকে চেনা সম্ভব না, তাদের কারোর জীবনে এরকম কোনো ফেজ আসুক। কিন্তু অর্ণবদের বয়স তো খুব কম ছিল, অস্মিতা কি হলো হঠাৎ? হার্ট অ্যাটাক। ওয়ার্ক প্রেশার, আসলে আমাদের এইখানের চাপটা তো মাপা যায় না। একটা মানুষ যখন বলে আমি আর পারছি না, আমরা বলি দূর, এক্সকিউজ দিচ্ছে। যখন সে অ্যাসাইলাম অবধি চলে যায় অথবা সে চলে যায়, তখন বুঝতে পারি আচ্ছা সত্যি তার চাপ হচ্ছিল। তার আগে অবধি বুঝতে পারি না। কাজের প্রেশার, অনেক কিছু। তারপর ওর দীর্ঘ সময় মায়ের ক্যান্সার ছিল। আমাদের দুজনের দেখা হওয়ার আগে অনেকগুলো বছর ওর এই স্ট্রাগলটা গেছে একা একা। আর কোথাও একটা গিয়ে মায়ের সঙ্গেও খুব অ্যাটাচড ছিল, মানে খুব কম বয়সে প্রচুর প্রেশার এসে গেছে, সেইটা মনে হয় এফেক্ট করে গেছে। আর কি খবর প্রেরণা, কিরকম চলছে জীবন বলো? আর জীবন ভালোই চলছে। শুটিং থাকে না, ধরো সেদিনকে তো বাড়িতেই থাকি, সেদিনকে একটু লেট করে উঠলাম, একটুখানি চা কফি খেলাম, একটু জানলায় দেখলাম প্রকৃতি। ও তার মানেই হয়ে গেছে। জানলায় দাঁড়িয়ে যে প্রকৃতি দেখে, তাহলে তার অনেক গন্ডগোল আছে। মা বাবা একটু মিস করে, মা বাবা ভীষণ মিস করে। মা বাড়ি আসলেই বলে শোন না, বরঞ্চ আর মুম্বাই দরকার থেকে যা, হয়ে গেছে তুই এখানেই থাক। বাট না, বাবার ব্যাপারটা হচ্ছে না, মেয়েকে যেতেই হবে, মেয়েকে করতেই হবে। বাবা খুব মিস করে, মানে আমি বাড়িতে ঢুকলেই আমি দেখি বাবার চোখে জল। বাবা ইজ ভেরি প্র্যাকটিক্যাল, বাট স্টিল লাইফ ইজ গুড। মানে মুম্বাইতে একটা অন্য লাইফ লিড করি, আর মুম্বাইতে সব সময় সবাই দৌড়চ্ছে। মানে আমি তো রাত্রি 3টের সময়ও বুঝতে পারি না যে এটা রাত্রি 3টে বাজে, মনে সন্ধ্যে 7টা 8টায় বেঁচে আছি আমি। সো আমি রাত্রি 3টের সময় মারিন ড্রাইভে ঘুরতে যাই, রাত্রি 3টের সময় জুহুতে ঘুরতে যাই, ঘুমই আসে না ফর দি অ্যাম্বিয়েন্স। আর আমি 16 তলায় থাকি, তো জানলা খুললেই যশরাজ আর ধর্মা পুরো সামনে দেখতে পাই, কারণ আমার ফ্ল্যাটটা একদম ভিরা দেশাইতে। তো ওটা খুলে একটু করে মোটিভেশন নিরোজ যে না, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। তো ওটা একটা মোটিভেশন। আর মুম্বাই ইজ রানিং অল দ্য টাইম, মানে ইটস অলওয়েজ অ্যাওয়েক। তো একটা ডিফারেন্ট লাইফস্টাইল, দুটো জায়গায় দুরকম করে বাঁচছি আর কি। ভেরি গুড, লাইফে এরকম ধরনের এক্সপেরিয়েন্স হওয়া দরকার। অ্যাবসলিউটলি, দেন ইউ ক্যান গ্রো। অ্যাবসলিউটলি, আমার তো মনে হচ্ছে আমি আগের থেকে আরেকটু বেশি ম্যাচিওর হয়ে গেছি, একা কিছু করতে করতে। অফ কোর্স। সো এটা একটা ছোটখাটো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি মাকে রানী রাসমণি বলি। 4 মেয়ে, আমরা সেইভাবে আমার মা আমাদের মানুষ করেছে। মানে মাকে দেখে সবকিছু শিখছি, যে এটা বানানো ওটা বানানো। আর সেলাই মা আমাদের সবকিছু শিখিয়েছে, সেলাই করা, হাতে কিছু করা, কাগজ করা, কি করে করা, কাঁথা স্টিচ, শাড়ি সেলাই করা, সবকিছু শিখিয়েছে মা। কিন্তু ওইটা আবার আমি যে উল্লেস যে জিনিসটা শেখা, সেটা আমাকে বাইরেতে ট্রেনিং নেওয়া, বিউটিশিয়ান ট্রেনিং নেওয়া, এগুলো আমাকে মা মানে ওই টিফিনের খরচা দিয়ে আমি করতাম। মাকে দেখে মানে মা আমার কাছে মানে খুবই ভগবানের জায়গায় আছে আমার মা।
আমরা মানে এমনও আমরা একটা স্কুলে পড়তাম, রাজলক্ষ্মী বালিকা বিদ্যা মন্দিরে পড়তাম। মানে দিদির ড্রেস ছোট হতো, সেই ড্রেসটা আমি পরতাম, মানে একই ড্রেস ছিল আমি পরতাম, আমারটা ছোট হতো রেখে দিত, পরে সে জীবন পরতো। মানে আমরা এরকমভাবে মানুষ হয়েছি। তুমি তো বড়। হ্যাঁ বড়। বড় জন তোমার তো বেশি মনে আছে, কারণ মার তো প্রথম সন্তান তুমি। মা কিভাবে চালাতেন? প্রচুর কষ্ট করে মা আমাদের মানুষ করেছে। মানে দুর্গানগর থেকে মাল নিয়ে এসে সেলাই করে সেই জামা কাপড় আবার ওখানে দিতে যেত। তখন বাবা ওই দিন আনা হয়তো কোনোদিন 2 কেজি চাল এনেছে, কোনোদিন আনেনি। এমনও দিন গেছে একটা লম্বু বিস্কুট খেয়ে আমরা 4 বোন কাটিয়ে দিয়েছি সারা রাত সারাদিন। মুড়ি জল খেয়েও কাটিয়েছি। স্কুলের টিফিনে কোনোদিন টিফিন নিয়ে যেতে পারিনি। হয়তো সব বন্ধুরা টিফিন খাচ্ছে, আমরা হয়তো টিফিন টাইম অন্য ঘরে গিয়ে বসে আছি। কোনোদিন আমাদের কোনো বায়না ছিল না, কিন্তু মা চেষ্টা করতো আমাদের আবদার মেটানোর। বাবা ছিল একদম মাটির মানুষ। মানে বাবা 4টে মেয়ে, বাবা মানে 4টে মেয়ের বাবার ছেলে নেই, কোনো দিন মা বাবার দুঃখ নেই যে আমাদের ছেলে নেই। সবসময় 4টে মেয়েকে আগলে রেখেছে বাবা। মাকে দেখেছি অনেক কষ্ট করতে, আমিও সেটা চেষ্টা করি যে আমারও 2টো মেয়ে আছে, হাজব্যান্ডও রিসেন্ট একটু অসুখে পড়েছে, আমিও চেষ্টা করি মার মতন যেন আমি করতে পারি। আমরা এখনো পর্যন্ত মাকে দেখে সবকিছু শিখে আসছি যে মা যখন করতে পেরেছে আমরাও করতে পারবো। কোনো শাড়ি যদি বলি যে মা একটু সেলাই করে দাও, এখনো পর্যন্ত মানে চোখে কম দেখে, তা সত্ত্বেও আমাদের মা এখনো পর্যন্ত মেশিনে সেলাই করে দেয়। মানে মেয়েদের জামা টামাও এখনো পর্যন্ত সাইডে মেরে দেয়। মানে আমাদেরকে মানে দোকানে দিতে হয় না, মার কাছে আমরা হ্যান্ড ওভার করে দিয়ে যাই, মা আবার রেডি করে আমাদেরকে পাঠিয়ে দেয়। তার মানে তোমার নাতি নাতনিও তো অনেকগুলো। হ্যাঁ চাঁদের হাট। আমরা 5 বোন 1 ভাই। 2 দিদির বিয়ে হয়ে গেছে। বাবা ভাবলো কি হয়তো মেয়ের বিয়ে দিতে পারবো কি না পারবো, যখন একটা সরকারি চাকরি পেয়েছি ছেলে, একটা বিয়ে দিই, ওই জন্যই আর কি বাবার দেরি করেনি। 11 মাসের মধ্যে মেজদির বিয়ে হয়েছে, তার 11 মাসের মধ্যে আমার বিয়ে। আচ্ছা আচ্ছা। বাবা বলেও 5টা ভাই তো, ও যেমনি করে হোক মানুষ হয়ে যাবে। 78 সালে চাকরিটা চলে যায়। কেন? কি সাসপেন্ড করেছিল, কিসের জন্যে সে কিছু জানি না। 30 বছর ধরে কেস চললো, কিছুই হলো না। মানে 70 সালে বিয়ে, 78 সালে চাকরিটা চলে গেল। হ্যাঁ, বড় মেয়ে, মেজো মেয়ে, সেজো মেয়ে, 3 মেয়ে হয়ে গেছে। আচ্ছা। দেওয়াররা পেপার দিত, দেখা গেল যে কোনোদিন পেপার দিয়ে এসে টাকা পেয়েছে, বলে গেল বৌদি রান্না বান্না করো, চাল আর আসেনি, নিয়ে আসলো আটা, সেই আটা দিয়ে রুটি করে আমরা খেয়েছি। এই 8-9 জন মানুষ। খুব ইন্সপায়ারিং তোমাদের কথা। তোমাদের এই যে কথাগুলো শুনলে যেসব মানুষ ভঙ্গুর হয়ে যাচ্ছে, যারা মানে ভাবে যে আমার আর কিছু হবে না, তারা অনেক দিশা পায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কথায় বলে বাবার জুতো ছেলের পায়ে হলে তারা বন্ধু হয়ে যায়। আমি তোমার কাছে সেই অধিকারী বলছি, উৎসবকে ছাড়িয়ে হলো। তোমাকে আমি সবকিছু ফিরিয়ে দেবো, যা যা চাও। তোমার বাবা, তোমার মা, তোমার চেয়ার, এভরিথিং আমি সব ফিরিয়ে দেবো। আমি প্রমিস করলাম। বাবা, আমি আর কিচ্ছু চাই না, আমি শুধু পরিবার চাই আর বাবাকে চাই। পাবে, ঠিক যেভাবে উৎসব পায় সেভাবে পাবে, তার থেকে বেশি পাবে দরকার হলে। শুধু উৎসবকে রিলিজ করাতে হবে। ও সাজা হলে চলবে না। আমার ছেলে সাজা হলে আমি মরে যাব, আমি বাঁচবো না। ও সাজা হওয়া চলবে না, চলবে না। আমি সহ্য করতে পারবো না, আমি মেনে নিতে পারবো না। কেউ তুমি চুপ করে আছো? তোমার বাবা তোমার সামনে 2 হাত পেতে দাঁড়িয়ে এই প্রথম। রাজনাথ মুখার্জি হাত পেতেছে, এই দেখো 2 হাত পেতে তোমার সামনে দাঁড়িয়ে আছে। তুমি দেবে?
ভিক্ষাটুকু তুমি আমাকে দেবে? বলো, দেবে? তোমার আলমারিতে একটা কমপ্লিট স্যুট বানানো আছে, ওটা পরো। বিয়ের সময় ওটা পরলে আমার ভালো লাগবে। তোমাকে দেখতে শুনতে বেশ হয়েছে। তোমার মুখটা অনেকটা উর্মিলার মতো। তোমার দেওয়া গয়নাটাও আমি সানভিকে পরাবো। ওটার দাম কম হতে পারে, কিন্তু ওটাতেই খাঁটি ভালোবাসা আছে। দেব। থ্যাংক ইউ। আমি এইটুকুই এক্সপেক্ট করেছিলাম। উৎসব যাতে ফোনে কথা বলতে পারে সেই ব্যবস্থাটা করে দিও, আর ও যেন ঠিকঠাক খেতে পায়। আমি জানি না কিভাবে, কিন্তু বাবা হাত পেতেছে, দিতে তো হবেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি আমাকে ফোন করছেন, এটা তুমি ভাবতেই পাচ্ছি না। আমার তোমাকে প্রয়োজন। কি প্রয়োজন? কিসের প্রয়োজন? কারণ সর্বনাশ করতে আমার তোমাকে প্রয়োজন। দিবে আছে, দিবে আমার সব গেছে, আমার সব গেছে। আমার আবার সব ফেরত চাই দিবিয়া, সব ফেরত চাই। আমার সপ্ত ডিঙি ভেসে গেছে, আমার পুত্রবধূর কোম্পানির মালিক হওয়ার স্বপ্ন ঘুচে গেছে দিবিয়া। আমার ছেলে এখন পুলিশ লকআপে, পুলিশ লকআপে। ওখানে উপল মৈত্র থেকে শুরু করে বিজু গায়েন, মেনন, এরা সবাই আছে। এর থেকে আমি বাঁচার কোনো পথ খুঁজে পাচ্ছি না দিদিয়া। তুমি পারো কোনো খেলা খেলতে? পারো? পারি, না পারার কি আছে? শুধু একটু সতর্ক হতে হবে। হ্যাঁ বলো 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 বলো, কি করতে হবে আমাকে বলো। শুনুন, চমৎকার চমৎকার ভেবেছো তুমি। ঠিক আছে, যে কোনো প্রয়োজনে আছি, আমার সাহায্য পাবে। আমরা তোমার পাশে আছি। তোমাদের তখনও বিয়ে হয়নি, নিছক নাটক করবার জন্য তোমরা এই বাড়িতে ঢুকেছিলে। করিনি মা, আমি নাটক করি না। মা বলবে না আমাকে, মা বলবে না, মা বলবে না। তোমার সঙ্গে আমার শাশুড়ি বউয়ের সম্পর্কের জায়গায় পৌঁছইনি আমরা, তাই আমাকে মা বলবে না। এই শোনো, এই বাড়িতে কোন উদ্দেশ্যে এসেছিলে তোমরা? কোন উদ্দেশ্যে বলতো? স্বয়ম্ভুকে কোম্পানির মালিক করবে বলে, তুমি কোম্পানির মালকিন হবে বলে তো স্বপ্নেও ভাবতে পারোনি কৌশিকের এরকম প্রশ্রয় তোমরা পাবে। এত বড় বাড়ি, গাড়ি, বৈভব, সম্পত্তি সমস্ত দেখে মাথাটা একেবারে ঘুরে গিয়েছিল না? তখনই প্ল্যান করে নিলে এই সমস্ত সম্পত্তি নিজের কক্ষিগত করে নেবে? না না, প্ল্যানটা বোধহয় হয়েছিল
তোমার বোনের বিয়ের রাতে, তাই না? যখন এই বিয়ের মণ্ডপে দেখলে তোমার প্রাক্তন প্রেমিক আমার ছেলে উৎসবকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চ্যালেঞ্জ ছুড়ে দেবেন না, বুঝতে পারছেন কি বলছি? ভুলটা কিন্তু আপনার। আপনি যাচাই না করে একটা মানুষকে বিয়ে করতে গেছেন কেন? আর এখন তো জানতেই পারলেন যে ও বিবাহিত, সংসার আছে, সুখে সংসার করে ওরা। যদি বা আপনার দিকটা আমি বুঝতে পারছি, আপনার কোথাও যাওয়ার জায়গা নেই, একটা বাচ্চা আছে, তাই ওনার ওপর আপনাকে ভরসা করতেই হয়। বাই দ্য ওয়ে, আপনি চাকরি করেন? না। তার মানে আপনি চন্দনের ওপর ডিপেন্ডেন্ট। সবই বুঝতে পারছি আমরা, আপনার একটা বাচ্চা মেয়েও আছে, কিন্তু আপনাকেও তো বিপাশার কথাটা ভাবতে হবে। ও তো এত বছর ধরে সংসার করছে ওর সঙ্গে, ওই বা কেন চন্দনকে ছাড়তে যাবে বলুন তো? কেন ওর অধিকার ছাড়বে? তাহলে আমি আর কি বলতে পারি বলুন? কোর্টেই দেখা হবে। আমি আপনাকে একটাই सवाल করব, আপনার রেসপেক্টই লাগে না? नहीं, आपको तो पता है ना कि আপনার হাজবেন্ড দো লড়কি के साथ संसार করছে, फिर দুটো মেয়ের সাথে তো সংসার করছে না। ও এখন বাধ্য হয়ে ওখানে আছে। এত কিছু বলার পরেও আপনার ধারণা বদলালো না? আমি আমার স্বামীকে 7 বছর ধরে চিনি। আপনাদের 7 মিনিটের কথায় আমার ধারণা বদলে যাবে? আপনার ধারণা বদলাক কি না বদলাক, তার জন্য তো আমাদের স্টেপ নেওয়াটা বন্ধ হয়ে যাবে না। দেখুন, আমরা এখানে এসেছিলাম আপনাকে দেখতে, আপনাকে জানাতে। সবটাই জানানো হয়ে গেল, সবটাই দেখে গেলাম। এবার আপনার ব্যাপার, আপনি কি করবেন করবেন না। আমরা এটাই জানতে চেয়েছিলাম যে এইসব শোনার পর আপনার স্ট্যান্ড পয়েন্টটা ঠিক কি হয়। যাই হোক, আমাদের আর এখানে আসার কোনো প্রয়োজন নেই। চলো সুচরিতা দি। তাও বলবো একবার ভালো করে ভেবে দেখবেন। কি ভাবতে বলছেন? আমি এখন আমার বাচ্চাটা নিয়ে ওর কাছ থেকে সরে যাব? देखिए, आप क्या करेंगी ये तो हम लोग को नहीं पता, पर एक बात अब जरूर सोच के देखना। हाँ, একটা आदमी दोनों लड़की के साथ शादी করেছে और दोनों के साथ ही रिश्ता मेंटेन করছে। और বিপাশা দি के साथ तो অনেক पुराना रिश्ता আছে, हम लोग सभी को पता है। और অনেক খুশ আছে, ওদের মধ্যে কোনো টেনশন নেই। और বিপাশা দি তো চন্দন দাকে অনেক প্যার করে। আজই তো ওদের घर में कितना सारा रिलेटिव्सরা এসেছে। বিপাশা দি ননদ এসেছে ওর বাচ্চাদের নিয়ে। চন্দন দা भी जल्दी जल्दी घर এসে গেছে। यही तो আছে না हैप्पी फैमिली। और जरा सोचिए, আপনি এখানে একা একা নিজের মেয়েকে নিয়ে থাকছেন। हफ्ते में 1-2 বার আসে চন্দন দা আপনার সাথে দেখা করতে। এটা আপনি ডিজার্ভ করেন কি? সেটা তো এখন, আর কিছুদিনের মধ্যেই তো উনি ডিভোর্স পাওয়াটা কিন্তু অত সোজা হবে না। হবে না সোজা। ডিভোর্সটা যাতে কঠিন হয় সেই চেষ্টাই আমরা করব। বিপাশাদির তো কোনো অন্যায় নেই, তাকে এইভাবে একটা লোক ঠকাতে পারে না। সেই লোকটার কোনো অধিকার নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে। তুমি আমাদের কত কাছের লোক, কত আপন। তুমি কি ইয়ার্কি মারছো নাকি আমার সঙ্গে? না, যা তা করছিস জানিস তো, যা তা করছিস। তোরা তো সত্যি এই শীর্ষাটা এত তো বদমাইশ ছিলি না তুই। হ্যাঁ, এই শিমুলটার পাল্লায় পড়ে হয়েছিস না? আর তুমিও বাপু পারো বটে। ওরা ইয়ার্কি মারছে আর তুমিও রেগে যাচ্ছ। কই, আগে তো এরকম রাখতে না? ওদেরকে বলে দাও যে আমি এত ইয়ার্কি পছন্দ করি না। সিরিয়াস কথা বলবো? ধরো আমরা যদি এখন সিরিয়াস কথা বলি তোমার সম্পর্কে, মানে আমরা তোমার ব্যাপারে যা যা জানি সেই সবটা যদি উজাড় করে দিই বিপাশাদির সামনে, তোমার ভালো লাগবে? কি জানো তোমরা? কি বা বলবে? কি জানে না সেটা জিজ্ঞেস করো।
হ্যাঁ চন্দন দা, বলবো? তোরা কিন্তু খুব বিচ্ছু হয়েছিস জানিস তো। কেন ওকে এরকম ভাবে খ্যাপাচ্ছিস তোরা? ও নার্ভাস হয়ে যাচ্ছে কিরকম দেখতো। আরে 10টা না 5টা না একটা মাত্র বড় আমার। চুপ কর। চন্দনদা, তোমারও নিশ্চয়ই তাই। 10টা না 5টা না একটা মাত্রই বউ তো? একটা মাত্রই তো? এত ইয়ার্কি মেরো না তো, এত ইয়ার্কি আমি পছন্দ করি না। তোমার জীবনে নাকি এত স্ট্রেস? হ্যাঁ, তারপরে এত ইয়ার্কি আসে কোথা থেকে? কখনো সিরিয়াস হতে ইচ্ছা করে না? না কে বলেছে তোমাকে ইয়ার্কি মারছি? আর এরকম কি হতে পারে না জানতে চাইছি যে তোমার একটা বউ, দুটো বউ নাকি আরো অনেকগুলো বউ আছে? আরে জিজ্ঞেস করে অন্যায় করছি নাকি? এরকম ঘটনা তো পৃথিবীতে ঘটে না নাকি? বিপাশা তোমার বন্ধুদের সংযত হয়ে কথাবার্তা বলতে পারে। আচ্ছা ঠিক আছে মাথা গরম করো না। এই শোন, আমার বরের আর 1000টা দোষ ত্রুটি থাকতে পারে, প্রত্যেক মানুষের থাকে, কিন্তু ওকে বউ নিয়ে কিছু বলিস না রে। ওর বউয়ের জায়গায় কিন্তু অন্য কারোর নাম কখনোই সহ্য করতে পারে না। ও সর্বসময় ওর গোটা জীবনটাই বউ 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 করে কেটে গেল। দেখিসই তো, তোরা সবটাই তো জানিস। সেটা নতুন করে কি কিছু বলার আছে বলতো? এই তো দেখলি সকালবেলা সত্যিই আমার ঠিক মতো করে খাওয়া দাওয়া হয়নি। যেই শুনেছে সেই তখন থেকেই এক কথা, খেয়ে নাও, কিছু খাও, এটা খাও, ওটা খাও করে আমার মাথাটা খারাপ করে মেরেছে। এই মানুষটাকে আমি কখনো আগুন তাতে যেতেই দিই না। তোরা তো সবটা জানিস। দেখ, ওপরে রান্নাঘরে মাকে এখন বলেছে খুচিয়ে লুচি করার জন্য। কোনো মানে হয় তুই বলতো? তা একদিকে ভালোই হয়েছে, তোরা এসছিস, অনেক টায়ার্ড হয়ে এসছিস, একটু লুচি, সাদা আলু তরকারি, ঘরে মিষ্টি আছে, দিয়ে দেবো। আর হ্যাঁ, খবরদার বলে দিচ্ছি কিন্তু, আমার বরকে আর যাই নিয়ে বলো, বউ নিয়ে কিছু বলো না। 10টা না 5টা না, ওর একটা মাত্র বউ না, ও বউকে ছাড়া কিছু ভাবতেই পারে না। তুমি बिपाशा दी के लिए जीवन देते पारो, है ना? वही तो, तुम्हार तो 5 नहीं 10 नहीं, सिर्फ एक ही बीवी आछे। पर चंदन दा, हम लोगों को तो लग रहा है कि যে তুমি আরেকটা বউ কোথাও রেখে দিয়েছো। লুকিয়ে, বিপাশা দিকে না জানি। শিমুল, রেগে যাচ্ছ কেন? রাগ করার মতো তো কিছু বলিনি চন্দনদা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খুব মিষ্টি লাগছে তোমাকে। এবার তো গায়ে হলুদ হবে, স্নানটা কিন্তু তাড়াতাড়ি সেরে নিতে হবে। তোমার তো আবার ঠান্ডা লাগার ধাত আছে, তাই না? আমরা তো আর অনন্তকাল ধরে দাঁড়িয়ে থাকবো না, তাড়াতাড়ি করুন। ছেলের হলুদের বাটিটা আমার হাতে আছে, মেয়েকে মাখানো হয়ে গেলে তবে আমাদের ছুটি। না এই তো এক্ষুনি হয়ে যাবে। দেখুন না, বিয়ে বাড়ি তো, সবাইকে ডাকতে হবে, হাঁকতে হবে, তবে না সবাই এলে তবে তো কাজতে হবে। ও বৌমারা, তোমরা দেরি করো নি গো। দেখো সন্ধে লগ্নে বিয়ে তো, তাই বলছিলাম যে এখনই যদি শুরু না করো না, লগ্ন বয়ে যাবে, দেরি হয়ে যাবে কিন্তু। যাও। বলছি বিপাশা দি, যাও না, শুরু করো না। হ্যাঁ এই তো। ও বৌমা, আমি বলছিলাম কি যে, না মানে আমি চাইছিলাম যে তুমিও যাও। কি করে যাবো মা? এটা তো ওদের কাজ। ও তো আপনার ছেলের বউ ছিল, যার সঙ্গে এখন সম্পর্ক নেই বলে ডিভোর্স হয়ে গেছে। তাহলে আপনি ওকে কেন যেতে বলছেন? একজন বয়স্ক মানুষ হয়ে আপনি এসব নিয়ম কানুন জানেন না? জানি বই কি, খুব জানি। দেখুন, কথাখানা কি জানেন দেখি, এই যে নিজে হাতে করে শাঁকা সিঁদুর এই সমস্ত পরিয়ে বাড়িতে বউ করে তুলেছিলাম তো তাকে, তাই যা কিছুই হোক না কেন আমি এখনো ভাবতে পারিনি যে সে আমার বউ নয়। কথাটা সেটা নয়, উনি তো এখন আর বিবাহিত নন, নাকি এর মধ্যেও আরো একটা বিয়ে যদি হয়ে যেত তাহলে তো আমি এই কাজটা করতে পারতাম, তাই না? আমি তো বলতাম না কথাটা যে আমি এও নই। আর এই বাড়িতে তো এর অভাব নেই। আপনি বা এত মাথা ঘামাচ্ছেন কেন বলুন তো? যাদের বাড়ির কাজ তাদের উপর ছেড়ে দিন না। वही तो, अगर जरूरत হবে তো আপনি তো আছেন, হ্যাঁ না? আসলে কি জানেন তো, এই বাড়ির মেয়ে বিয়ে করে আমাদের বাড়িতে যাচ্ছে, আর তাছাড়া আমাদের বাড়ির ছেলেরও তো মঙ্গল অমঙ্গল বলে কিছু ব্যাপার আছে। চোখের সামনে দাঁড়িয়ে তো সবটা দেখলাম, কে ও না।
কাকে দিয়ে কাজ হবে কাকে দিয়ে কাজ হবে না সেই ব্যাপারে তো দেখছি কারোরই কোনো হুঁশ নেই। যথেষ্ট হুঁশ আছে, সত্যি বলছি যথেষ্ট হুঁশ আছে। আপনি ও নিয়ে চিন্তা করবেন না, কেমন? আচ্ছা, শুনেছি আপনার আরেক বউ তো জেলে। ও, সবই তো জানেন দেখছি, তাহলে কেন বেঁচে বেঁচে বলছেন বলুন দেখি। না জানি সবই, তবে একটাই দুঃখ জানেন তো, আমার দেওর এতদিন পর যখন বিয়ে করছে তখন কি পরিবারে বিয়ে করছে বলুন? যেমন তার নিজের বউ তেমন তার শ্বশুর বাড়ি বউদের ছিঁড়ি, সব একেবারে সোনায় সোহাগা। বলি ও কি কথা? এই কথাগুলো আমাকে কেন বলছেন বলুন দেখি? হ্যাঁ দেখুন, বিয়েটা তো আপনার দেওর করছে, আপনার যদি কোনো অসুবিধে হয় সেটা আপনার দেওরকে বলতে পারেন, আমাদের কেন বলছেন বলুন তো? আর এটা তো আপনার দেওরের চয়েস, ও কাকে বিয়ে করবে করবে না, আপনার তো আর চয়েস না। আপনি কেন মাথা ঘামাতে চাচ্ছেন বলুন তো? আপনি তো আর বিয়ে করছেন না। আর তুমি সব ব্যাপারে তো কথা বলছো কেন বলো তো? তুমি তো আর এখন এই বাড়ির বউও নাও, ডিভোর্সের পরে এই বাড়িতে এসেছো ঠিকই, তাই বলে সব ব্যাপারে কথা বলতে হবে? এটা আমাদের দুই কুটুমের ব্যাপার। অন্যায় কথা বললে তো আমি কথা বলতেই পারি, তার জন্য বাড়ির বউ হওয়ার দরকার পড়ে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওরা বলি মিষ্টি টিষ্টি আনার কথা তো দাঁড়িয়ে রইল যে। শোন বাবা, বলছি এই বাইরের কাজগুলো তো তোকেই করতে হবে, তাই না? আর দেরি করিস না বাবা, যা মিষ্টি টিষ্টিগুলো নিয়ে আয় দেখি। না মা, আমি ওই এই তো পাড়ার শ্যামল আছে, শ্যামলকে বললাম, ওই আমার সঙ্গে যাচ্ছে, আমরা বাইকেই চলে যাবো। দেখি একটু ঘোরো ঘোরো, আমার দিকে ঘোরো। ফোন এসছে। হ্যাঁ ধরছি, দেখি। বসো তো, তুমি বসো এখানে, দাঁড়ো দেখি কে ফোন করলো। হ্যালো হ্যালো বৌদি, শিমুল বৌদি, আমি আমি শ্যামল বলছি। ওই আমার কাছে তোমার ফোন নম্বরটা ছিল তো, তাই তোমাকে ফোন করছি। বলছি পরাগদা না, ম্যাসিভ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হয়েছে? কি 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 হয়েছে একটু ঠিক করে বলবে? একই বাইকে আমি আর পরাগদা ছিলাম, আমি লাফিয়ে বেরিয়ে যেতে পেরেছি, পরাগদার সঙ্গে না ডিরেক্টলি অ্যাক্সিডেন্ট হয়েছে। পরাগদা খুব খারাপ কন্ডিশনে আছে, তাই তোমাকে ফোন করলাম বৌদি। এক্ষুনি লোকজন চলে আসবে, পুলিশকে ওরা ফোন করেছে, পুলিশ হয়তো এসে এক্ষুনি পরাগদাকে নিয়ে হসপিটালে নিয়ে চলে যাবে। বিয়ে বাড়ির মধ্যে আমার মাথা ঠিক নেই, তাই তোমাকে ফোন করলাম। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আছি। হ্যাঁ, তো কোথায় যাচ্ছিস? আমাকে আসছি পুতুল দিয়ে, এক্ষুনি আসছি। আসলে একটা কাজে যাচ্ছি জানো তো, বই যাবো আর আসবো। হ্যাঁ তুমি বসো এখানে। না না, তুই যাবি না, তুই এখন আমার কাছে থাকবি, আমাকে যে কোথাও যাবি না তুই। শোনো না, আমি একটু যাবো আর আসবো। আমি তুতুলকে পাঠাচ্ছি এখানে, তুমি বসো লক্ষ্মী মেয়ে, বসো তুমি, আমি এক্ষুনি আসছি। শিমুল, কি রে, কি দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছিস? এক্ষুনি বেরোতে হবে বিপাশা দি। কেন, কি হয়েছেটা কি বলবি তো? কোনো খারাপ খবর? কার কি হয়েছে? শতদ্রু কোথায়? শতদ্রু কোথায় আমি জানি না, কিন্তু কি পরাগের খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কাহাপে মানে ওই। তুই কেন যাচ্ছিস? কি বলছো তুমি সুচরিতা দি? আমি যাব না,
দেখো পাড়ার প্রতিবেশীর যদি কারোর একটা এরকম ঘটনা করতো আমি তো যেতাম, আর সেখানে মানুষটার সাথে আমি এতদিন থেকেছি, আমি যাবো না হতে পারে বলো? এটা ঠিকই বলছে, এরকম একটা ঘটনায় যাওয়া তো উচিত, তবে তুমি একা যাবে না শিমুল, আমরা সবাই সঙ্গে যাব, ঠিক আছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যদি ফ্রিজটার কোনো সমস্যা হয় তখন কি হবে? আর আমি একা পারবো না স্যার, আমার একটা মনের জোরের দরকার, কারেন্টের ব্যাপার। কাকা আসলে আমি কাকার সাথে সাহায্য নিয়ে ওই মোটা কাগজগুলো ছিঁড়ে আমি ফ্রিজটা চালিয়ে একবার দেখবো। আপনি বাড়ি যান স্যার, আপনি এসেছেন, আমার অনেক সাহায্য হয়েছে স্যার, আপনি বাড়ি চলে যান। একটু বিষ আছে, খেয়ে মরে যাবো। কোথায় থাকেন উনি? এই তো রেল লাইন পার করে 20 মিনিট হাঁটলেই পাওয়া যাবে। আপনি এই রাত্রিবেলা হেঁটে হেঁটে ওনাকে ডাকতে যাবেন এখন? আসুন, আরে আসুন। সকাল থেকে ফ্রিজ করে মাথাটা খারাপ করে দিল। জড়িয়ে বসে থাকুন ফ্রিজ আপনার। হয়ে গেছে? চালু করুন আপনার ফ্রিজ। হয়েছে? একটু দাঁড়ান। এই তো কি ভালো স্যার, আলো জ্বলছে, দেখুন আলো জ্বলছে ফ্রিজে, ঠান্ডা হাওয়াও আসছে। কি আনন্দ বাবা, ঠান্ডা হচ্ছে। এটা কি সত্যি এতটা সরল? না না না, ওনার এই সারল্যে বিশ্বাস করে কম ক্ষতি তো হলো না আমাদের। এইসব একদম বিশ্বাস করলে চলবে না। আপনি যা খেলা দেখিয়েছেন শ্যামলী, খেলুন আপনি। আপনার ট্র্যাপে আমি আর পড়ছি না। কদিনের মধ্যেই আপনার থেকে আমি নিজের মুক্তি ছিনিয়ে নেব। হয়েছে আপনার? না, বলছি যে আপনার এই ফ্রিজের দিকে সারা রাত ধরে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকলে তো চলবে না। বাড়ি বলে তো একটা বস্তু আছে, যেতে হবে, ফিরতে হবে। হলো তো, এবার যাই। ও সত্যি তো অনেকটা রাত হয়ে গেছে না? আমি আপনাকে এতক্ষণে আটকে রেখেছি। আপনি না আমার অনেক উপকার করলেন স্যার, অনেক ধন্যবাদ। এবার চলো। থ্যাংক ইউ। গাড়ি চলছে না? এতক্ষণ ধরে আপনার সাথে ছিলাম, এটা তো হওয়ারই ছিল। কিন্তু স্যার আমি আপনার গাড়িটা কখন খারাপ করে দিলাম? একদম ইয়ার্কি করবেন না আমার সঙ্গে। দিব্যি চলছিল সকাল থেকে, ঠিক ছিল। যেই আপনার ফোনটা শুনে আমি এলাম, কেন যে এলাম আমি আপনার ফোনটা শুনে, কেন এলাম আমি? বাবা, বৃষ্টি শুরু হয়ে গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি করছিলেন আপনি? স্যার আমি শাটারটা খুলছি, দোকানের ভিতরে গিয়ে দাঁড়াবেন। চলুন আসুন। শ্যামলী, স্যার দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি এটা খুলি। ভিতরে আসুন স্যার।
আবার বৃষ্টির ছাট আসছিল, বন্ধ করে দিলাম। শাটারটা তো খারাপ, ভিতর থেকে বন্ধ করে দিলে বাইরে থেকে সেটা খোলা যায় না। হোয়াট? লাভ হবে না স্যার, ওটা খোলা যায় না। ভগবান, ও মহেশ্বর। সেটা আপনি আমার ফোনটা তো গাড়িতে। আপনার ফোন কোথায়? আমার ব্যাগটা, ফোনটা সব গাড়িতে। আর কোনো উপায় রইল না, আর কিচ্ছু করার নেই। যতক্ষণ না পর্যন্ত কেউ আমাদের খুঁজতে খুঁজতে এসে শাটারটাকে বাইরে থেকে খুলে আমাদের উদ্ধার করছে, ততক্ষণ পর্যন্ত এই মুখ পোড়া স্বামীর সঙ্গে আপনাকে থাকতে হবে স্যার। জ্ঞান নেই? আপনি আমাকে আগে থেকে বলবেন না শাটারটা খারাপ? আমি কি করে জানবো স্যার যে আপনি দরম করে শাটারটা বন্ধ করে দেবেন? জানবেন না কেন? আমাকে বলুন, আপনি জানবেন না কেন? এত কিছু তো জানেন, এত বুদ্ধি তো আপনার মাথায় খেলে। এই বুদ্ধিটা আপনার মাথায় খেললো না? কখনো বাড়িতে দেখেননি যদি ঘরের বাইরে থেকে জল আসে তাহলে লোকজন কি করে? দরজা জানলা বন্ধ করে, তাই তো? এটাই তো মানুষের স্বাভাবিক সেন্সে বলে। যখন মাংস ফুরিয়ে যায় কিভাবে ম্যানেজ করতে হবে আপনি জানেন। যখন নাচের দল আসে না কিভাবে ম্যানেজ করতে হবে আপনি জানেন। অথচ এইটা আপনার মাথায় খেললো না, আপনার মাথায় এই বুদ্ধিটা এলো না। এই বুদ্ধিটা কেন এলো না সেটা আমি কি করে বলি বলুন তো স্যার? মানে আমার বুদ্ধি তো আমাকে বলে কই আসে না, না যে এখন আসবো না, এরকম তো করে না। মানে আমি কি করি বলুন তো যে বুদ্ধিটা আসেনি, আমাকে সেটা বলেও নি। আমি ইয়ার কি করছেন আমার সঙ্গে? আপনি ইয়ার কি করছেন? না তাই তো, বেশ কুল আছেন তো, খুব মজা আছেন। আপনি প্ল্যান করেছেন এগুলো? হ্যাঁ, এগুলো আপনার প্ল্যানের পার্ট, তাই না? আপনি কি ভেবেছেন আমাকে এখানে আটকে রাখবেন? হ্যাঁ কি না কি এটাই আপনার প্ল্যান তো, যে আমাকে এভাবে আটকে রাখবেন এখানে? আমি কিছুতেই থাকবো না এখানে, কিছুতেই না। এটা আমার প্ল্যান স্যার হবে হয়তো। হ্যাঁ, হয়তো আমি বৃষ্টিকে আসতে বলেছিলাম এই সময়, আমি বৃষ্টির জলকে বলেছিলাম দোকানের মধ্যে ঢুকতে, আবার আমি মনে হয় আপনার মাথার মধ্যে ঢুকে বলেছিলাম না শাটারটা বন্ধ করে দিতে। সবই আমারই প্ল্যান। ঠিকই বলেছে, হতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে ধোকা দিয়ে কোথায় গেছিলে? বলো কোথায় গেছিলে ধোকা দিয়ে? শাশুড়ি আন্টির পায়ে পড়ে কি ক্ষমা চেয়েনি? তাহলে নিশ্চয়ই ক্ষমা করে দেবে আমাকে। স্বামী স্ত্রীর মধ্যে অনেক গোপন বিষয় থাকে মা, যেটা গুরুজনদের সামনে বলা যায় না। মায়ের সামনে তো বলাই যায় না। লজ্জা বলে তো একটা ব্যাপার আছে নাকি? মা প্লিজ আমাদেরকে এগুলো আর জিজ্ঞাসা করবে না, আমরা উত্তর দিতে পারবো না। চলো মিলি। ঠিক হয়েছে জানো তো, একমাত্র অর্জুনই পারবে নীলিমার মুখ বন্ধ করতে। দিদি, অর্জুন তোমার মুখের উপর কথা বলে চলে গেল, তুমি কিছু বলবে না? চুপ করে থাকবে? আরে তুমি খামোখা নীলুকে খোঁচাচ্ছ কেন? বলার মতো কথা হলে তো অর্জুন বলতোই। মা, আমরা দরজা বন্ধ করে ঘরে শুয়ে পড়লাম। গুড নাইট। এতটা নিচে নেমে গেল আমার ছেলেটা। আমার দিশে হারান লাগছে, আমার বিশ্বাস হচ্ছে না আমার বাবু এটা এরকম। ঠিক আছে, কালকে না হয় কথা বলিস, ওরা হয়তো আজকে খুব ক্লান্ত। ঘরে যা না, তুইও গিয়ে একটু রেস্ট নে না। আচ্ছা চল আমার সাথে ঘরে। আরে নীলু, যাচ্ছিস না কোথায়? কথা শোন। আচ্ছা, এইভাবে শাশুড়ি আন্টিকে বলার কি দরকার ছিল বলুন তো? কি করলেন আপনি এটা? দরকার ছিল মিলি, মাকে নিরস্ত করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। এটা তো আমারই হয়েছে, আমি বাসনগুলো মাছ দিয়ে নষ্ট করে ফেললাম, তারপরে পানিশমেন্টটাও কমপ্লিট করলাম না। আচ্ছা শুনুন না, আপনি শুয়ে পড়ুন, আমি কাজ করি, 10টা শাড়ি পরে জলটা ভরে দিয়ে আসি। মিলি 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 মিলি, আমার কথাটা শোনো। আমরা কোথায় গেছিলাম, তুমি কত বড় রিস্ক নিয়ে এই মিশনে নেমেছো, সেটা আজ নয় কাল মা জানতে পারবে। তখন মাও বুঝতে পারবে।
আজ আমি মাকে যেভাবে আটকালাম, তোমার কি মনে হয় আমার খুব ভালো লাগলো সেটা করতে? কিন্তু আমার কাছে এখন প্রায়োরিটি কমলেশ আর ওই রাহুল রায় বর্মনের পেট থেকে কথা বার করার। মায়ের অভিমান আমি ঠিক ভাঙিয়ে নেব। না না, আপনি ভাঙিয়ে দেবেন, তারপর আমি আর পারবো না। আমি যাচ্ছি এখন। মিলি, আজ আর করতে হবে। কাল সকালে আবার রাহুলদের বাড়িতে ডেকেছিলাম, চুপচাপ ঘুমিয়ে পড়ো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অর্জুন এইভাবে একের পর এক আমাদের ক্ষতি করছে, আজকে ওকে শেষ করবই। আজকে কেন্দ্রীয় মন্ত্রী দিল্লি থেকে কলকাতায় আসছেন, কমিউনিটি হলে সভা করবেন, প্রেস মিট করবে। আজকেই ওনাকে উড়িয়ে দেব, আর এই পুরো ঘটনাটা এমন ভাবে সাজাবো যে পুরো দায়টা গিয়ে পড়বে অর্জুন আর ওর দলের উপর। কি ব্যাপার? তুমি মনে হয় রাহুল আর বাবার কথা শুনছিলে লুকিয়ে লুকিয়ে? কথা? আমি কেন কথা শুনতে যাব? আমি স্যারকে খুঁজতে এখানে এসেছিলাম। তুমি রিল্যাক্স করো, দেখি দেখেছো তোমার শোল্ডার কত স্টিফ হয়ে গেছে। রিল্যাক্স। আচ্ছা ঠিক আছে, তুমি যে তোর কথা লুকিয়ে লুকিয়ে শুনছিলে সেটা আমি কাউকে বলবো না, বাট তার বদলে তুমি যদি একটু আমার রুমে যেতে পারো। দেখুন রোজি, গুড মর্নিং স্যার। আসলে আমি স্যারকে খুঁজতে এখানে। মিস রোজি, গুড, তুমি আজকে অন টাইম। ভেরি গুড। ও জেঠুমুড়ি, আমি বেরোচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। বললাম না প্রেস কনফারেন্সে যাবো। হ্যাঁ বেরোলাম। হ্যাঁ মিস রোজি, আজকে কিন্তু আমাদের হাতে অনেক কাজ হয়েছে, সময় নষ্ট করার একেবারে সময় নেই। কাম। স্যার আমি বলছিলাম কি যে কাম। স্যার বলছি যে আমি একটা জাস্ট কল করে আর আসছি। কল করবে এখন? না না, মানেটা কি? তোমাকে কি এখানে ফোন করার জন্য রাখা হয়েছে মাইনে দিয়ে? না না মিস রোজি, আমি কিন্তু নোটিস করেছি যে ক্লায়েন্ট মিট করার সময় তুমি লুকিয়ে লুকিয়ে ফোন কাটছিলে। না না, দেখি ফোনটা। নো 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 নো, তুমি যতক্ষণ এখানে কাজ করবে ততক্ষণ তুমি ফোন পাবে না। কাজ কমপ্লিট করবে, ফোন কাজ করবে। ইজ দ্যাট ক্লিয়ার? যাও যাও, ওখানে গিয়ে বসো, এখন কাজ আছে, বসো। গো। কি করবে এবার? অর্জুনকে রাহুলদের প্ল্যানটা জানাতেই হবে, না হলে সব শেষ হয়ে যাবে। আমাদের এই ক্লায়েন্ট কিন্তু আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট এই মুহূর্তে। আর সময় নষ্ট করা যাবে না, যেভাবেই হোক অর্জুনকে খবরটা দিতেই হবে। এটা কি করলে? আরে একটা কাজ তুমি মন দিয়ে করতে পারো না? হ্যাঁ, এই ফাইলগুলো আরে সরাও সরাও। সরি স্যার, আমি এক্ষুনি একটা কাপড় এনে মুছে দিচ্ছি স্যার। এক সেকেন্ডে প্লিজ ডোন্ট ওয়ারি। যা করবার করো। হ্যাঁ হ্যাঁ স্যার। সব কাজের যে কাজে রেখেছি বাবা। আরে তাড়াতাড়ি খাও। হ্যাঁ মিলি, বলো। রাহুলরা আপনাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে, বিশাল বড় একটা প্ল্যান করেছে। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। আজকে যে মন্ত্রী দিল্লি থেকে আসছেন, চা মোছার জন্য কাপড় আনতে গিয়ে কোথায় চলে গেল? এ তো আচ্ছা মুশকিল। রোজি, এই মেয়েটাকে না এবার আমি তাড়িয়েই দেবো। ভোলা কোথায়? এই ভোলা, এই রানা, ভোলা কোথায়? দাদা, ও তো একটা কমিউনিটি হলে ব্যাগ পৌঁছানোর কাজ পেয়েছে, পেমেন্টটাও ভালো, তাই ওখানেই গেছে। চলে গেছে। তার মানে ভোলাকে দিয়ে ওই মন্ত্রীরা যে হলে আসছে সেখানে ব্যাগের মধ্যে বোমা দিয়ে কিছু পাচার করানোর চেষ্টা করছে। ভোলা ওটা পৌঁছতে গিয়ে এক্সপ্লোসিভ সহ হাতে নাতে ধরা পড়বে, তারপর ওই কান টানলে মাথা আসার থিওরিতে আমাদের গোটা টিমকে ফাঁসাবে। তাহলে তো সব শেষ। হ্যালো হ্যালো, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 3 লাখ টাকা? হ্যাঁ, মুখার্জি বাবু তার মেয়ের বিয়ের জন্য আমার কাছে 3 লাখ টাকা ধার নিয়েছেন। এত টাকা ধার নিলে তার সুদটাও চড়া হয়, আর সেটা তো উনি রাজি ছিলেন। আমরা তো এসব কিছু জানি না, মানে আমার স্বামী তো আমাকে কোনোদিন এসব নিয়ে কিছু বলেনি। আর আমরা কি করে বিশ্বাস করব যে আপনি ঠিক কথা বলছেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে? নিশ্চয়ই, আমি দেখাচ্ছি। এই যে দেখে নিন, ওনার সই করা আছে। এখানে পরিষ্কারভাবে লেখা আছে কত টাকা সুদে উনি টাকা নিয়েছিলেন। দেখুন, দেখি আমাকে একবার দে না। বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই? টাকা পয়সার ব্যাপারে ওনার সাথে কথা বললেই ভালো হতো। আছে দাদা, নমস্কার, কিন্তু অপদার্থ পুরুষ। এই যে দেখেই বুঝতে পারছেন, এই পুরুষটাকে বেঁচে থাকার জন্য বাড়ির মহিলাদের উপর নির্ভর করে থাকতে হয়। তারাই আমার ভরণ পোষণ করে। আপনারা ভদ্র ফ্যামিলি দেখেই বোঝা যাচ্ছে। তাছাড়া আমার তো একটা ব্যবসা, এটা করেই খাই। আমি ইন্টারেস্টটা ছেড়েই দিলাম, কিন্তু আসলটা তো দিতেই হবে। 3 লাখ তো দূরের কথা, আমাদের এখন 3000 বের করারও ক্ষমতা নেই। যেটুকু সামান্য টাকা আছে সেই দিয়ে কোনো মতে এখন সংসার চলছে। দেখুন, উনি রিটায়ার করার পর কিছু টাকা পাবেন বলেছেন, আর সেই টাকা দিয়ে আমার এই টাকাটা পরিশোধ করার কথা। বাহ বা চমৎকার! তার মানে রিটায়ার করার পর যে কটা টাকা পেতো সে কটা টাকাও বড়মের জন্য উৎসর্গ করে দেওয়া হয়ে গিয়েছিল। মানে বড়মের বড় লোক শ্বশুর বাড়ির সাথে পাল্লা দিতে গিয়ে আমরা যদি নিজেরাও ফতুর হয়ে যাই তাতে কোনো অসুবিধা নেই। বড়মের সুখ কিনে দিতে চেয়েছিল বাবা, মরো সবাই মিলে। তুই আমাকে কেন বলছিস দাদা ভাই? তুই এখন কেন এই প্রসঙ্গ তুলছিস? আমি কি জানতাম নাকি? আমি জানলে বাবাকে করতে দিতাম কখনো? এখন তো জানতে পারলি, কি করবি এবারে? তোর বিয়ের জন্য তো আমাদের গিয়ে পথে বসতে হবে। দাঁড়ান 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 দাঁড়ান, কি বললেন? ওর বিয়ে হয়নি? তার আগে উনি মারা গেছেন? তার মানে টাকাটা খরচ হয়নি। বাড়িতে খুঁজুন, পেয়ে যাবেন, না হলে ব্যাংকেও থাকতে পারে। না না, বিয়ে হয়েছে। মানে আমাদের বাড়ির অন্য মেয়ের বিয়ে হয়েছে, তারই বিয়েতে সব টাকা খরচা হয়ে গেছে। আমাদের একটু সময় দিন, আমরা দেখছি কি করা যায়। আসলে আমরা তো এই জানলাম, কিছুই বুঝে উঠতে পারছি না। দেখুন, উনি যে সময় চেয়েছিলেন তার থেকে অনেক বেশি সময় পেরিয়ে গেছে। আমি বুঝতে পারছি আপনাদের খারাপ সময় যাচ্ছে, উনিও মারা গেছেন। আমি আজ আপনাদের সব কথা জানিয়ে গেলাম, এবার আপনারা ভাবুন টাকাটা কিভাবে পরিশোধ করবেন। আমি আবার কদিন বাদে আসবো, আপনাদের নক করে গেলাম। আজ তাহলে চলি, নমস্কার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা, রিপোর্টটা চলে এসছে। বলছি ডক্টর আঙ্কেল, কেমন বুঝছেন? খুব একটা ভালো নয়। আমার মতে ওনাকে ইমিডিয়েটলি হসপিটালাইজ করা দরকার। না, আমি হসপিটালে যাব না, কোথাও যাব না। সূর্যদা, বাবা হসপিটালে যেতে চান না কেন? আসলে বাবার হসপিটালের প্রতি একটা অ্যালার্জি আছে, কিছুতেই হসপিটালের ধারে কাছে ঘেঁষতে চায় না। ডাক্তারবাবু বলছিলাম কি, দেখছেন তো উনি একদমই হসপিটালে ভর্তি হতে রাজি নন। আপনারা সবাই যখন বলছেন তখন না উনি এখানেই থাকুন, আর বাকি রিপোর্টগুলো ততক্ষণ আসুক। তবে একটা কথা, কিন্তু ওনাকে টাইমলি মেডিসিনগুলো দিতে হবে, টাইমলি খাবার খাওয়াতে হবে, ওনার পাশে থাকতে হবে, আর রাতেও কিন্তু ওনার সঙ্গে থাকতে হবে। এগুলো কিন্তু আপনাদেরকেই করতে হবে। ডাক্তারবাবু,
আমি খেয়াল রাখবো বাবা, সব খেয়াল আমি রাখবো। আপনি যেমন ভাবে যা বলবেন সবটা মানবো, কাউকে কোনো টেনশন করতে হবে না, আপনারা নিশ্চিন্তে থাকুন। কি গো, হ্যাঁ কিছু একটু খাবে তো? আর ওষুধ খেতে হবে তো? না না, আমি কিছু খাবো না, আমার কি ইচ্ছে করছে না, জোর করো না। বাবা তা বললে কি করে হবে? তুমি হসপিটালে যেতে চাইলে না, আমরা কিন্তু কেউ জোর করিনি, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা বলবো সেটা তোমাকে শুনে চলতে হবে, না হলে সুস্থ হবে কি করে তুমি? বাবা একটু গরম গরম স্যুপ খাবেন? আমি বানিয়ে আনছি, দেখবেন ভালো লাগবে। তারপর না হয় আপনাকে ওষুধ দেবো। হ্যাঁ নিয়ে এসো। না না আনতে হবে না, ভালো লাগছে না। হসপিটালে যেমন যাওনি তেমন আমাদের কথা শুনেই তোমাকে চলতে হবে। আই নীলু, যাও নিয়ে এসো। হ্যাঁ মা। ভালো লাগছে না। উফ, এনাফ। এমন একটা হাবভাব করছে যেন এই মেয়ে অলিম্পিকে মেডেল জিতে এনেছে। মা আমি ঘরে গেলাম, দরকার হলে ডেকো। বলছি সবাই একটু কফি খাবে? হ্যাঁ কফি হলে মন্দ হয় না, কিন্তু বানাবে কে? তুমি? হ্যাঁ ভাই, এটুকু আমি বানাতে পারি। আমার তো আর কারোর সামনে রাতারাতি মহান হওয়ার কিছু নেই, তাই যেটুকু পারি ততটুকুই বলি। আজ এমন টাইট দেব না যে কেঁদে কুল পাবে না নীলু। সূর্যর বউকে নিয়ে লোক দেখানো আধিক্যতা আর মহান হওয়ার চেষ্টা দুটোই আমি শেষ করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে আপনাদের সবাইকে এখানে ডেকেছি কারণ আপনারা আমাদের ব্যবসার জন্য যে টাকাটা দিয়েছিলেন, আমাদের ব্যবসার লভ্যাংশ থেকে আপনাদের লাভের অংশ আপনাদের ফিরিয়ে দেব। ওদের সামনে না আসতে পারি, আড়াল থেকে ওদের হাসি মুখগুলো দেখবো। আর লুকিয়ে থাকতে হবে না, এবার বেরিয়ে এসো। কি করে বুঝলে? কি করে বুঝলাম বলো তো? আমার মনে হয় না, মানে মনে হয় না, আমি শিওর এ ব্যাপারে। আমার মতো করে তোমাকে আর কেউ চেনে না। হ্যাঁ বলছি যে আমরা তো সবাইকেই টাকা দিয়ে দিলাম, আসল লোককে আমরা টাকা দেব না। আসল লোককে? মিতা ম্যাম। কথা বলো, ফোন করো, দেখো কিভাবে উনি টাকাটা নিতে চান। এই বিষয়ে মাথা থেকে গিটটা আর গেল না। হ্যাঁ তিতির বলো। হ্যাঁ ম্যাম, বলছি যে আমাদের প্রথম বড় পেমেন্ট চলে এসছে, আমরা পে আউট করতে চাই আমাদের সমস্ত ইনভেস্টরকে। আপনি কিন্তু না করবেন না ম্যাম? না কেন করব তিতির? এটা তো তোমাদের সাফল্য, তোমাদের এত দিনের স্বপ্ন তোমরা পূরণ করেছো। আমি এর আগে অনেক টাকা রোজগার করেছি তিতির, কিন্তু তোমাদের এই সাফল্যের ভাগিদার হতে পেরে যে আমার যে কি ভালো লাগছে আমি বোঝাতে পারছি না। তিতির, তুমি আমাকে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিও কেমন? আমি টাকাটা নেব, নিশ্চয়ই নেব। কি হচ্ছে তোমার?
এরকম করছো কেন? শরীর খারাপ লাগছে নাকি? বসো, ঠিক আছে, আমি ঠিক আছি। এখানে বসো, এখানে বসো আগে। আরে আমি ঠিক আছি। কি হয়েছে বলো? তুমি এরকম কেন করছো? ঠিক আছে, আমি এরকম বাচ্চাদের মতো করছো কেন? আমি ঠিক আছে, মাথাটা একটু ঘুরে গেছে। কিচ্ছু ঠিক নেই, দাঁড়াও, তুমি এখানে বসো, আমি ডাক্তার ডাকছি, দাঁড়াও। ডাক্তার ডাকলে কমপ্লিকেশন বাড়বে, কিন্তু জানে না বলো। কিচ্ছু কমপ্লিকেশন বাড়বে না, শোনো কথাটা। তুমি এরকম হুটহাট করে যখন তখন বেরিয়ে যাচ্ছ, দিনের বেলা কাজ, রাতের বেলা বেরোচ্ছ, এরকম করলে শরীর থাকে বলো তো? তুমি এখানে চুপ করে বসো, আমি আসছি। বসবে, কোথাও যাবে না। এই নাও, এটা খেয়ে নাও। তিতির এটা খেয়ে নাও। আমি দুধ খাবো না। এরকম করো না, এরকম করো না প্লিজ, আমি খাবো না। শোনো আমার কথাটা, এখন থেকে আর কোনো অনিয়ম চলবে না। আমি যেটা বলবো সেটা শুনতে হবে। ঠিক সময় মতো খাওয়া, ঠিক সময় মতো শোয়া, ঠিক সময় মতো ওষুধটাও খেতে হবে। আমি ওষুধ দোকান থেকে এক্ষুনি ওষুধ নিয়ে আসছি, দাঁড়াও। আমার এইসব ওষুধে হবে না, আমার অন্য ওষুধ লাগবে। মানে অন্য ওষুধ লাগবে? দেখো আমার কেমন লাগে, দুধ খাওয়াচ্ছে। আমি খাবো না দুধ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তিনি মালিনী ব্যানার্জি, ওর বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডার এবং মার্ডারের অভিযোগ এনেছেন মিতা ব্যানার্জি। ওনার এই লোভই ওনাকে এগুলো করতে বাধ্য করেছে। এগুলো আপনার অ্যাজাম্পশন, আপনার ধারণা। সেই ধারণাকে বিশ্বাসে বদলে দেওয়ার জন্য যথেষ্ট প্রমাণ আছে আমাদের কাছে। কি প্রমাণ আছে আপনার কাছে? আপনি কি কোনো প্রমাণ দিতে পারবেন? শয্যাশায়ী সুজয় বাবু যে আপনার ভিকটিম, তিনি তো সব থেকে বড় প্রমাণ। জজ সাহেব, আমি সুজয় বাবুর বর্তমান শারীরিক অবস্থার একটা ভিডিও আপনাকে পেশ করছি। ইওর অনার, যে সুস্থ মানুষ এই মালিনী ব্যানার্জির সঙ্গে ঘরে গেলেন কথা বলতে, তার ঠিক কিছুক্ষণ পর মালিনী ব্যানার্জি বেরিয়ে এলেন, চিৎকার করে লোকজন ডেকে তার এই অবস্থা দেখালেন। মালিনী ব্যানার্জির অভিসন্ধি যদি আজকে পূর্ণ না হতো, তাহলে আজকে তার এই অবস্থা হতো না। কারণ তার কিছুক্ষণ আগে ইওর অনার এনাকে, এই মালিনী ব্যানার্জিকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছিলেন। আর কোনো ইমোশনাল গ্রাউন্ড দেখিয়ে টাইম কিল করতে আমি ওনাকে দেব না। আমি ওনাকে অ্যালাউ করতে পারছি না। প্লিজ লিভ দ্য হাউস। সোমরাজ এবং তিতিরকে ফ্যাক্টরিতে বোম ব্লাস্ট করিয়ে মারার চেষ্টা করার জন্য। জজ সাহেব, আমি এমন কোনো কাজ করিনি। মালিনী ব্যানার্জির তৃতীয় অ্যাটেম্পট টু মার্ডার মিতা ব্যানার্জি। মিতা ব্যানার্জিকে বিষাক্ত কেমিক্যাল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে ইওর অনার। সেটা মিতা ব্যানার্জি নিজে মুখেই বলবেন। সুজয়ের ড্রেসিং আমি করাতাম। আমি একদিন দেখলাম যে ড্রেসিং করার যে তরলটা, সেটা একটা গাছের মধ্যে পড়ে গাছটা পুড়ে গেছে। কি গাছটা এভাবে জ্বলে গেল কেন? তখনই আমার মনে হলো যে ওটাতে কোনো বিষাক্ত কেমিক্যাল ছিল। তারপর আমি বাড়ির থেকে বিষাক্ত কেমিক্যালের বটলও পাই। পুরোটাই করেছিল মালিনী ব্যানার্জি, ওর পথ থেকে আমাকে সরিয়ে দেওয়ার জন্য। ইওর অনার, চতুর্থ হলো তিতির বসু মার্ডার কেস। মালিনী ব্যানার্জি, তিতির বসুর ফ্যাক্টরি ওপেনিং এর দিনে আপনি ওখানে গেছিলেন? ওখানে আমি কেন যাব? জাননি। আপনি মালিনী দেবীকে ওখানে দেখেছিলেন? হ্যাঁ দেখেছিলাম। ও সেদিনকে ওখানে এসেছিল চাদর মুড়ি দিয়ে। সোম তিতির কোথায় গেল? এক্ষুনি তো ফ্যাশন শো শুরু হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে সেদিনকে ও শর্ট সার্কিট করিয়ে তিতিরকে ওখানেই মেরে ফেলেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
ভাই বাবা, আপনি সবার সামনে আমাদের এভাবে অপমান করবেন না বাবা। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না গো, সব কেমন অন্ধকার। হ্যাঁ, তোর ভবিষ্যতের মতো। কি বললি তুই? তোকে দেখতে পাচ্ছিস না? শেষবারের মতো জিজ্ঞাসা করছি, দেখতে পাচ্ছিস না পাচ্ছিস না? জেঠু দেখুন, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আর শুধু শুধু এত রাগারাগি করবেন না। শোনো জ্ঞানদা দেবী, আমাকে একদম জ্ঞান দেবে না। কিরা বাবা, বাবা তুমি কোথায় বাবা? আমি তো তোমাকে ধরতে পারছি না বাবা। এ মমিতা, আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না গো। এখন এই অন্ধ লোকটাকে কে কাজ দেবে গো? কোথায় পাবো দুটো খেতে? বাবা, এ মমিতা, আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না বাবা। বাবা তুমি কোথায় বাবা? আমি তো তোমাকে। বড়দা আবার জুতোর বাড়ি খাবে 100%। বাবা আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না বাবা, আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। বাবা তুমি কোথায়? আমি তো ছুতে পারছি। দেবো না, জুতো দিয়ে মারবে না কিন্তু। জুতো মারবে না। ছেলে ঢপবাজি হচ্ছে। না না অখিলেশ দা, আপনি ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। অখিলেশ দত্তকে জ্ঞান দিতে চল বসা। কি হলো বর্ণা, কি ভাবছো? সৃজন, আমার মনটা না এবার বড্ড খুঁতখুত করছে। দেখো, দাদা দিদি অন্যায় করেছে ঠিকই, তার জন্য তো ওরা শাস্তিও পেয়েছে। আমার মনে হচ্ছে এবার ওদেরকে ঘরে তুলে নেওয়াটাই ভালো। কিন্তু বৌদি ভাই, ওরা যা যা করেছে তারপরেও তুমি এই কথা বলছো? হ্যাঁ বর্ষা, বলছি। তার কারণ এটা ভুলে গেলে তো চলবে না, ওরা আমাদের ফ্যামিলি মেম্বার। আর যাই হোক, ওদের ক্ষতি হয়ে যাক এটা তো আমরা কেউ চাই না, এমনকি জেঠুও না। আরে বাবা, এখানে আবার ক্ষতির প্রশ্নটা আসছে কেন? ক্ষতির প্রশ্ন আসছে তার কারণ দাদা আর দিদি অত্যন্ত কুঁড়ে। না হলে আর যাই হোক, ওরা ভিক্ষে করে রোজগার করার কথা ভাবতো না। আর এই সমস্ত লোকদেরকে নিয়ে কি সমস্যা জানো তো? একটাই ভয়, এরা সবসময় সহজ পথে রোজগার করার কথা ভাবে, আর সেটা করতে গিয়ে ভুল পথে চলে যায়। দাদা আর দিদি যদি সেরকম কিছু একটা করে, ওদের যদি কোনো একটা বিপদ হয়ে যায়, তখন চোখ বন্ধ করে ওদের ক্ষতিটা মেনে নিতে পারবে তো? সৃজন, সেজন্য আমার মনে হচ্ছে এরকম কিছু হওয়ার আগে আমাদেরকে কিন্তু ওদেরকে আটকাতেই হবে, ব্যাস। দূরদর্শী বৌদি ভাই আমার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রুচিরাকে মন্ত্রীর জেলা সফরে কভার করার জন্য পাঠানো হয়েছে, তাই তোমাকে একাই একটা ইন্টারেস্টিং নিউজের তদন্ত করতে হবে। সেই বিষয়ে তোমার সাথে আমার কিছু আলোচনা আছে। কি নিউজ স্যার? ব্যাপারটা ভারী অদ্ভুত পড়না, জানো? আমাদের এই শহর থেকে বহু ভিখিরি উধাও হয়ে যাচ্ছে। কি বলছেন স্যার? অ্যাকচুয়ালি এই বিষয়টা একটা স্বেচ্ছাসেবী সংগঠন, মানে যারা এই ধরনের লোকদের নিয়ে কাজ করে, প্রথম তাদের নজরে আসে। তারা পুলিশের কাছেও গিয়েছিল, কিন্তু একে ভিখিরি, তারপর সামনে ভোট, পুলিশের এখন সময় নেই এ নিয়ে মাথা খামানোর মতো। না না স্যার, এই বিষয়টা নিয়ে ডেফিনেটলি একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার। ওরা ভিখিরি বলে কি মানুষ নয় নাকি? এইভাবে এতগুলো মানুষ উধাও হয়ে যাচ্ছে, এটা তো এমনি এমনি হতে পারে না স্যার। আমি ডেফিনেটলি খবর করব। আপনি শুধু সোর্সের ডিটেলসটা একটু আমাকে দিন। আর ওই স্বেচ্ছাসেবী সংস্থার নামটা কি? উদ্যোগ। ওদের ট্যাগলাইন হচ্ছে মানুষের জন্য, মানুষের কাছাকাছি। আর এই সংস্থার কর্ণধার হচ্ছে রঞ্জনা মৈত্র। এই হচ্ছে তার কার্ড। তুমি এর সাথে কথা বলে কাজটা শুরু করে দাও না? ওকে স্যার। কাদের লাউ বানাইলে মরে ওই রাগি
তাড়াতাড়ি এলো। ও দাদা, দিদি গো, দুটো ভিক্ষে দিয়ে যান গো। চিন্তার ব্যাপারটা কি বলুন তো, এই সম্পূর্ণ বিষয়টার উপর কেউ গুরুত্বই দিচ্ছে না। তাই আমি বাগচি বাবুকে পার্সোনালি রিকোয়েস্ট করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বাগচি স্যারের কাছে আমি পুরোটাই শুনেছি। দেখুন, তাহলে তো আপনি বুঝতেই পেরেছেন আমাদের কনসার্নটা কি। আলোকপর্ণা, এর আগে অনেক নিউজ আপনি সামনে এনেছেন, ইনফ্যাক্ট প্রশাসনের নজরও আপনি ঘুরিয়েছেন। আই নিড ইউর সাপোর্ট। এই নিউজটা নিয়ে আপনাকে তদন্ত করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো ডেফিনেটলি। শুধু আপনার কাছে যা যা ইনফরমেশন আছে আপনি সেই ডিটেলসটা একটু আমার সাথে শেয়ার করুন। ও ডেফিনেটলি। শি ইজ মাই অ্যাসিস্ট্যান্ট সুস্মিতা। ও আপনাকে ব্রিফ করবে, কারণ সমস্ত বিষয়টা নিয়ে ও আমাকে সাহায্য করছে। আচ্ছা, এই যে ফাইলটা। দেখুন, কিরিশ পার্ক মেট্রো স্টেশনের সামনে একজন ভিখারি ছিলেন, যিনি বহুদিন ধরে ভিক্ষে করতেন। এবার একদিন হঠাৎ করে উনি গায়েব হয়ে যান। মানে জাস্ট গায়েব হয়ে গেলেন? ইয়েস। আচ্ছা, আপনারা নিশ্চয়ই প্রথমে বিষয়টা বুঝতে পারেননি, তাই না? একদমই না, কিন্তু আমাদের কাছে বিভিন্ন সোর্স থেকে খবর আসতে থাকে যে শহরের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বয়সের ভিখারিরা উধাও হয়ে যাচ্ছে। আর ঠিক তারপরে এই ভিখারির ব্যাপারটা আমরা নোটিস করি। দিদি, গৌড় বলে বাচ্চাটার কথা বলুন। রাইট, এরকম একটা বাচ্চা ছেলেকে আমরা ট্রেস করেছিলাম। ওনা খুব ভালো গান গাইতো, সো আমরা প্ল্যান করছিলাম ওকে একটা স্কুলে ভর্তি করার। ওমা, একদিন সাডেনলি ও মিসিং। তারপরে কিন্তু আমি পুলিশকে ইনফর্ম করি, কিন্তু কোনো রেসপন্স পাইনি। ফাইনালি আমাকে বাগচি বাবুর সাথে কথা বলতে হয়। আলোকপর্ণা, এই গোটা বিষয়টার সঙ্গে আমার মনে হয় কোনো একটা র্যাকেট জড়িয়ে আছে, হিউম্যান ট্রাফিকিং এর কোন একটা কানেকশন আছে। কি বলছেন কি? আমি সব রকম ভাবে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সামনে ফুলকির নেক্সট লেভেলের ম্যাচ রয়েছে শালিনী। কি করবো আমি এখন? ছেড়ে দেবো ওকে? কোথায় যাবে ও? কোথায় যাবে? ওর বাবার কাছে। যখন একটা লোক ফুলকির ক্যারিয়ার, ওর বক্সিং, ওর পুরো জীবনের 12টা বাজিয়ে দেবে, ওই লোকটার ভরসায় ছেড়ে দেবো ফুলকিকে আমি? না শালিনী, সেটা হয় না। ফুলকি জীবনের কতটা বোঝে বলো? ও ডিভোর্স চাইলেই তো হয় না। ও একটা বাচ্চা মেয়ে। বাচ্চা মেয়ে? ফুলকি বাচ্চা মেয়ে? রোহিত, আমার মনে হচ্ছে তুমি আমাদের দুজনকে ঠকাচ্ছ, ইউজ করছো আমাদেরকে। আর আমি সবকিছু ছেড়ে ছুড়ে তোমার জন্য এখানে বসে রয়েছি। কেন করলে আমাকে বাঁচানোর নাটকটা? কেন করলে আমাকে বাঁচানোর নাটকটা রোহিত? কেন করলে বলো না? Calm down, Shalini. Calm down. তুমি খুব ভালো করে জানো শালিনী, রোহিত রায়চৌধুরী কাউকে ইউজ করে না। তোমাকে ইউজ করবো আমি? আমাদের অতীতটা আমি ভুলে যাইনি শালিনী। শালিনী, আমি কিন্তু আমার মায়ের বিরুদ্ধে গিয়ে তোমাকে হসপিটাল থেকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি, এটা ভুলে যাও না। তোমার বিপদে আমি তোমার পাশে দাঁড়িয়েছি, সেরকমই ফুলকির পাশেও আমাকে দাঁড়াতে হবে। আমি আর ফুলকি এক, এটা বলতে পারলে তুমি? আমি সেটা বলিনি শালিনী, আমার কথার ভুল মানে বের করো না। স্যার, আবার হেনস্তে হবে। আমি এক্ষুনি ভেতরে যাবো। একদম না। দয়া করে যাও এই ঘর থেকে, আমরা এই বিষয়টা নিয়ে কাল কথা বলবো বলছি তো। আর হ্যাঁ, তোমার যদি এরপরেও কিছু বলার থাকে প্লিজ একটু আসতে বলো। সবাই ঘুমোচ্ছে, উঠে যাবে, তারপর চলে আসবে সবাই এখানে। যেটা করছো ঠিক করছো না।
ফুলকি যা তোর ঘরে যা যা, আর তোমরা সবাই আমার অফিস ঘরে এসো, আমার কথা আছে তোমাদের সঙ্গে। ভাগ্যিস ফুলকি দাসের ফোনটা আমার জেম্মায় ছিল, নাহলে এতক্ষণ তো মেসেজে কথার বন্যা বয়ে যেত। ওইদিকে আবার চোখের জলের বন্যা বইছে, দেখো সবাই। ফুলকি যা ঘরে যা, যা। এসো তোমরা। এবার আমাকে আঙুলটা বেঁকাতে হবে মনে হচ্ছে। রুদ্রদার সাথে কনসাল্ট করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি অবস্থা হয়েছে আমার, এই বয়সে এসে স্কুলের টেকনিক ব্যবহার করতে হচ্ছে ফুলকি দাসের জন্য। চিঠি দিচ্ছি আমি, এই কথা তো নিজের ফোনটাও তমালকে দিয়ে রেখেছে। এটা তো সত্যি, ফুলকি নিজে ডিভোর্সের কেসটা উইথড্র না করলে আমাকে কোর্টে যেতে হবে, না হলে শালিনীকে সামলানো যাবে না। শালিনীর যে মানসিক অবস্থা, আবার কোনো উল্টোপাল্টা স্টেপ নিয়ে নেবে, বিপদ আরো বাড়বে। আরে নেক্সট লেভেলের ম্যাচ আসছে, ছেড়ে দেবো আমি ওকে, ডিভোর্স দেবো এখন? একটা পরিস্থিতি হলো বাড়ির। কি করবো, এটা ছুঁড়বো? আবার হিতে বিপরীত হবে না তো? ফুলকি দাস, তোমার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে, আলাদাভাবে দেখা করতে চাই, ম্যানেজ করো। ফোনটা তমালকে কেন দিয়ে রেখেছ? মাথায় কোনো বুদ্ধি নেই? আমি আসছি দাঁড়ান। এখন না, কাল দেখা করব, ঠিক আছে? কাল আমার তোমার সাথে কথা আছে। কি দেখাচ্ছে রে বাবা ইশারা করে? মাথাটাই খারাপ হয়ে যাবে এবার। কাল ম্যানেজ করতে পারবে? কালকে দেখা করব, কথা বলবো তোমার সাথে কাল, আজ না কাল, বুঝতে পারছো? কাল কিভাবে? তাকিয়ে আছিস কেন? ঘড়ি পাচ্ছিলাম না, ঘরে ফেলে গেছি কিনা দেখতে এসেছিলাম, দেখিনি, পড়ে আছি ঘড়ি। হ্যাপি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো অভিশাপ মুক্ত হলাম না, কিন্তু আজ আমার হাতে তোমরা সবাই নিশ্চয়ই মুক্তি পাবে।
বলরাম থাকতে তোমাদের কারোর কিচ্ছু হবে না। হে বিমলা কলা, প্রকট হন, আমার এই সমস্যার সমাধান করুন। প্রণাম প্রভু, আপনি আমাকে স্মরণ করেছেন। হে দেবী, আমি দেবী সধাকে জীবিত করতে চাই, ওনার প্রাণ প্রতিষ্ঠা করতে চাই। প্রভু, আমি আপনার মধ্যেই বাস করি, আপনি একাগ্র চিত্তে আমার মন্ত্র জপ করুন। আপনি যাকেই জীবিত করতে চাইবেন তার প্রাণ ফিরে আসবে, আর আপনার প্রবল ইচ্ছা শক্তি দ্বারা দেবী সধা অবশ্যই জীবিত হয়ে উঠবেন। ধন্যবাদ দেবী। কে আমাকে জীবিত করলো? কে? হে দেবী, আমি যশোদানন্দন কৃষ্ণ, আর আমি আপনাকে নির্মাণ করে পুনর্জীবিত করেছি। আপনার অভিশাপের ফলে ভক্ত গোপ দানব বাহুকে রূপান্তরিত হয়েছে। এখন সে অধর্ম করছে, তাই আপনাকে ওর শাপ মোচন করে ওর উদ্ধার করতে হবে। আমি বুঝে গেছি প্রভু, আপনি আমাকে আদেশ দিন। হে পুণ্যফল বিতরণকারিণী পবিত্র দেবী, যান আর গিয়ে বাহুকের উদ্ধার করুন। দেবী, আপনি কে? আমি সে যে তোমাকে তোমার এই পাপের জীবন থেকে মুক্তি দেবে। তার মানে আপনি করবেন আমাকে উদ্ধার? আমি প্রস্তুত দেবী। আমি তোমাকে বধ করে তোমাকে তোমার পাপের শাস্তি দিতে এসেছি অহংকারী দানব। আমাকে বধ, তাও একজন নারীর হাতে? অসম্ভব। এত বছর কাটার পরেও দেখছি এর অহংকার এখনো কমেনি। দেবী সধা, যে অন্যায় আমি আপনার সঙ্গে করেছিলাম, তারপরে তো আপনার কাছে ক্ষমা চাওয়ারও মুখ নেই আমার। কিন্তু আপনি তো পুণ্যফলের দেবী, বিশাল হৃদয় আপনার, সম্ভব হলে আমাকে ক্ষমা করে দেবেন। প্রণাম প্রভু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনার জন্য শুধু আমি অভিশাপ মুক্ত হইনি, বরং পৃথিবীতে শান্তিও ফিরে এসেছে। কিন্তু আমার মনে একটা দ্বিধা আছে, ভবিষ্যতে আমার এই পুণ্য কাজের পথে যদি আবার কোনো বাধা উপস্থিত হয়, তবে তা নির্মূল কিভাবে হবে? দেবী, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে আর কখনো আপনার পুণ্যকর্মে কেউ কোনো বাধা উৎপন্ন করবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।